আজকে তারিখ 15 অর্থাৎ 15ই এপ্রিল। সব ঠিকঠাক থাকলে আগামী পরশু দিন অর্থাৎ 17ই এপ্রিল আমরা সুপ্রিম কোর্ট থেকে কিছু বার্তা পাবো। আমাদের যে প্রশ্ন, যেটা আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পাইনি, শিক্ষামন্ত্রীর কাছ থেকে পাইনি, চেয়ারম্যানের কাছ থেকে পাইনি, সরকারের কাছ থেকে পাইনি, সেটা হয়তো আমরা পাবো আগামী পরশু দিন অর্থাৎ 17ই এপ্রিল 2025। সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করা হচ্ছে, যে ক্লারিফিকেশন করা হচ্ছে, ইতিমধ্যে বিভিন্ন কানাফুসি শুরু হয়েছে। কেউ কেউ বলছেন যে এসএসসি নাকি রাজ্য সরকারের কাছে তাদের কিছু যোগ্য অযোগ্য তালিকা পেশ করেছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার, কিন্তু সেগুলো মোটেই ভিত্তিহীন। একেবারেই তার গুরুত্ব কতটা রয়েছে সেটা আপনি আমি সকলেই কম বেশি জানি। কেননা এখানে তো বিশেষত যারা 16 সাল থেকে 25 সাল পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের কাছে এই বিষয়গুলো একেবারেই মূল্যহীন, ভিত্তিহীন বলা চলে। যেখানে সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন কোনো রকম বিষয়গুলোর ওপর তৎপরতা দেখানো হয়নি, সেখানে এরকম একটা সময়ে দাঁড়িয়ে তৎপরতা দেখানো কতটা যুক্তিযুক্ত, সেটাই কিন্তু সবথেকে প্রশ্নচিহ্ন হয়ে দেখা যায়। এখন একটাই বিষয় যে আমরা যেহেতু আশাবাদী এবং আমরা যেহেতু অনেকটা আত্মনির্ভরশীল হয়ে, সেলফ ডিপেন্ডেবল হয়ে এখানে এসএসসির জন্য প্রিপারেশান নেব বলে ঠিক করেছি, নিতে শুরু করে দিয়েছি এবং প্রিপারেশানকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটা বদ্ধপরিকর হয়ে উঠেছি। যদিও সেটা কিন্তু কোনো রকম সরকারের তৎপরতায় নয়, কোনো রকম সরকারের বক্তব্যের ভিত্তিতে নয়, সিচুয়েশানের ভিত্তিতে। তাই সেদিক থেকে দেখতে গেলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যোগ্যের লিস্ট দিল, অযোগ্যের লিস্ট দিল, সুপ্রিম কোর্টের কাছে জমা দিল, রাজ্য সরকার সেটা গ্রহণ করলো, কিছু এসে যায় না। যেখানে টোটাল নিয়োগটাই দুর্নীতিমূলক বলে বলা হচ্ছে, সেটা হাইকোর্ট থেকে পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় বলছেন, সেখানে কে যোগ্য কে অযোগ্য, কারা চাকরি খোয়ালেন, কারা চাকরি বাঁচাতে পারলেন, সেগুলো এখন বিষয়টা কথা বলা, সে ব্যাপারে কথা বলা কিন্তু একেবারেই অবান্তর ব্যাপার। এখন একটাই বিষয়, একটাই টেন্ডেন্সি, একটাই বিষয় আমাদের সামনে ফোকাস হচ্ছে, বাস্তব রূপ যেটা, সেটা হলো যে প্রিপারেশান নিতে হবে পরীক্ষার জন্য, একদম বোকার মতো করে প্রিপারেশান নিতে হবে। অনেকে বলছেন যে নতুনদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তাই যারা চালাকি করে এখানে অংশগ্রহণের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা কিন্তু অনেকটাই চালাকির জায়গায় বোকামি করছেন। আবার অনেকে বলছেন যে না, অংশগ্রহণ ফ্রেশ রিক্রুটমেন্ট মানে সকলকে অংশগ্রহণ করতে দেওয়া হবে, সে কারণে সমস্ত দিকগুলো বিচার বিশ্লেষণ করে সকলের কথা মতো এবং সকলের কথাকে মান্যতা দিয়েই বলছি, এখানে প্রিপারেশানটা নিতে হবে বোকার মতো, যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার নতুন করে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান দিচ্ছে। নোটিফিকেশান কবে দেবে সেটা আমাদের কাছে এখনও পর্যন্ত পরিষ্কার নয়, কেননা কারোর কথাতেই এখনও পর্যন্ত ভরসা করা যাচ্ছে না, এক কথায় বিশ্বাস করা যাচ্ছে না। সুপ্রিম কোর্ট থেকে যে রায় দিয়েছিল, সেখানে যে ফাইনাল জাজমেন্ট ছিল কত তারিখ, খুব যদি ভুল না হয়, যদি ভুল করি তাহলে ধরিয়েও দেবেন আপনারা, যে গত 3 তারিখ অর্থাৎ 3রা এপ্রিল, আর আজকের ডেট দাঁড়িয়ে যাচ্ছে 15 তারিখ, অর্থাৎ অলরেডি 12টা দিন কেটে গেল মাত্র 3 মাসের সময়ের যে বেঁধে দেওয়া হয়েছে টাইম টেবিলের মধ্যে। যদিও এসএসসির বুকে, এসএসসির ইতিহাসে কিন্তু অনেক দিনই 12টা বেজে গেছে, কিন্তু তথাপি আমরা যেহেতু আশাবাদী, আমরা যেহেতু আত্মবিশ্বাসী, তাই আমাদেরকে কিন্তু দ্বিতীয় কোনো উপায় নেই। কবির কলমের মতোই আমাদের কাছে পড়াশোনা প্রিপারেশান ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, আর সেই পথকে পাথেয় করেই আমরা প্রিপারেশান নেব, এগিয়ে যাব পরীক্ষার দিকে লক্ষ্য রেখে, পরীক্ষাকে আশা করে, টার্গেট করে। আমরা বিভিন্ন এপিসোডে বিভিন্ন রকমভাবে এক একটা টপিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর মধ্যে সর্বত্রই যে আপনাদের অনেকটা হেল্পফুল হবে সেটা এক কথায় বলবো না, কিন্তু আপনাদেরকে অনেকটা সাহায্য করবে আপনাদের প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে। আপনারা অনেকেই কিন্তু কেউ কেউ কমেন্ট করছেন, সেটা একটা কমেন্ট, কোনোটাতে আসছে 2টো কমেন্ট, আবার অনেকে হয়তো কমেন্ট করছেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সে নিয়ে কিছু বলবো না। কিন্তু এটা বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখুন, পারলে এগুলো একটু প্র্যাকটিস করুন, এগুলো কিন্তু সঠিক উত্তর রয়েছে, বারংবার আমরা এগুলোকে যাচাই করে তবেই কিন্তু এগুলো আপনাদের দিচ্ছি, এগুলো আশা করি আপনাদের অনেকটা হেল্পে আসবে। আজকের এপিসোডে আমরা সাহিত্যের ইতিহাস নয়, আজকের এপিসোডে আমরা ব্যাকরণ টপিকের ওপর একটু আলোচনা করব, একদম প্র্যাকটিস সেটের মতো করে আলোচনা করব, কেননা প্র্যাকটিস সেট আলোচনা করতে করতেই কিন্তু আপনাদের ব্যাকরণে অনেকটা ডেপথ তৈরি হয়, এবং প্র্যাকটিস যত বেশি করা হয় ততই কিন্তু তার বিষয়টা অনেকটা সরা বসা হয়। আমরা কিন্তু অলরেডি বামনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাণী সংসদ, পাণিনিও বলতে পারেন, অনেকে বিভিন্ন ব্যাকরণ বই পড়েছেন, খুব ভালো কথা।
সেখানে সংজ্ঞা পড়েছেন, উদাহরণ পড়েছেন। এবারে সময় কিন্তু একটাই, যে প্র্যাকটিস করা। যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার কাছে অনেকটা বিষয়টা ক্লিয়ার হবে। বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। বেশি প্রশ্ন এখানে নেই, খুব কম প্রশ্ন রয়েছে, কিন্তু বিষয়টা এটাই যে বেশি প্রশ্ন ব্যাকরণে আলোচনা করা যায় না, কেননা এটা অনেকটা ভাবতে হয়। আপনাদেরকে পড়ার সময় বিষয়টা ভাবতে হবে, বুঝতে হবে। প্রথমেই যেটা রয়েছে যে চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি হয়, ধ্বনি পরিবর্তন। এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? অপশান রয়েছে প্রগত ব্যঞ্জন সঙ্গতি, নাসিকী ভবন, প্রগত স্বরসঙ্গতি আর মূর্ধনি ভবন। এক্ষেত্রে আপনারা কি করবেন, এই প্রত্যেকটা সংজ্ঞাগুলো একটু দেখে নেবেন, আর যদি আপনার মনে থাকে তাহলে আরেকবার মনে করে নেবেন। প্রগত ব্যঞ্জন সঙ্গতি কাকে বলে, না নাসিকী ভবন কাকে বলে, প্রগত স্বরসঙ্গতি কাকে বলে। এটা যদিও এখানে সঠিক উত্তর রয়েছে প্রগত স্বরসঙ্গতি, আমরা এখানে দাগও দিয়ে রেখেছি, আপনাদের পড়ার সুবিধা হবে। কেননা এখানে দেখুন গুঁড়ো শব্দটা আসছে গুঁড়া থেকে গুঁড়ো। তাহলে এখানে কিভাবে ধ্বনি পরিবর্তন ঘটছে দেখুন। প্রথমটাতে হস্য অর্থাৎ প্রথম বর্ণের সঙ্গে হস্য যুক্ত আছে গয়ের সঙ্গে, আর পরে রয়েছে ডয় শূন্য রয় ওকার, অর্থাৎ আকারটা হয়ে গেছে ওকার, অর্থাৎ এটা প্রগত স্বরসঙ্গতি। কীভাবে হচ্ছে একটু সংজ্ঞাটা আপনারা মনে করুন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। প্রগত স্বরসঙ্গতি, আমরা যদি একটু সংজ্ঞার দিকটা যাই তাহলে বলতে পারি স্বর বলতে কি আমরা জানি স্বরধ্বনি, আর সঙ্গতি কথার অর্থ কি আমরা জানি মিল স্থাপন। উচ্চারণের দ্রুততা কিংবা বিশেষ উচ্চারণ প্রবণতার জন্য পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন হলে তাকে বলা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। অর্থাৎ এখানে পূর্ববর্তী স্বরধ্বনি হস্য এর প্রভাবে পরবর্তী স্বরধ্বনি আ হয়ে গেছে পরিবর্তিত হয়ে ও। এছাড়া গুঁড়া থেকে গুঁড়ো এরকম যেমন উদাহরণ হয়, তেমনি একাধিক উদাহরণ আছে, যেমন বুড়া থেকে বুড়ো, কুঁড়া থেকে কুঁড়ো, মিথ্যা থেকে মিথ্যে, হিসাব থেকে হিসেব, এগুলোও আছে। পরবর্তী প্রশ্নে যাই। পরিষ্কার সন্ধিবিচ্ছেদ কী হবে? পরিযোগকার, বিসর্গ কিন্তু করবেন না, যে প্রথমেরটা সেটা কিন্তু নয়। সঠিক উত্তর হলো অপশান বি, পরিযোগকার। নেক্সট, ফুলের টব, এটি যে সম্বন্ধ পদ, এটা বিশেষণ সম্বন্ধ, কেননা আমরা জানি এর বা র এর মানে কিন্তু সেটা সম্বন্ধের দিকে যাচ্ছে, অর্থাৎ এই যে বিভক্তি, র এর বিভক্তি। ব্যাপ্তি সম্বন্ধ, ব্যাপ্তি সম্বন্ধ এটা হবে না। সঠিক উত্তর হচ্ছে ফুলের টব, অর্থাৎ আধার আধেয় সম্বন্ধ। দেখুন এখানে টবটা কি আধার, আর আধেয় এই যে ফুল আর টব, এখানে ফুলটা কি টবের মধ্যে রয়েছে, আধার আধেয় সম্বন্ধ। বিভক্তি কিছু অর্থহীন কি বর্ণ বা বর্ণগুচ্ছ, কেননা আমরা জানি বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই। বিভক্তি হচ্ছে কতগুলো বর্ণ বা বর্ণগুচ্ছ বা বর্ণ সমষ্টি, যা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থ সৃষ্টি করে, শব্দের পরিবর্তন ঘটায় বা শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, সে কারণেই বলা হচ্ছে যে বিভক্তি হলো কিছু অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ। বেশ, নেক্সট, প্রত্যয় থেকে একটা শব্দ রয়েছে, যে প্রত্যয় শব্দটির প্রত্যয় হলো, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন সন্ধি শব্দটির সন্ধি বিচ্ছেদ, সমাস শব্দটির সমাস কি হবে, ঠিক একইভাবে তার যে তৎপুরুষ সমাস রয়েছে, কর্মধারয় সমাস রয়েছে, দ্বিগু সমাস রয়েছে, সেগুলো বলা হয় যে কর্মধারয় শব্দটির সমাস নিষ্পন্ন করুন। সেরকমই এখানে রয়েছে প্রত্যয় শব্দটির প্রত্যয় হলো প্রতিপূর্বক হস্যই যোগ অল, লয় হসন্ত হবে কিন্তু। নির্দেশক, প্রকৃতপক্ষে এটি একটি বচন। নেক্সট, ব্যাখ্যামূলক সমাস হলো অব্যয়ীভাব সমাস, অর্থাৎ ব্যাখ্যামূলক সমাসের অপর নাম অব্যয়ীভাব সমাস। এ বিষয়ে একটা জিনিস আপনাদেরকে জানতে হবে, যেটা আমরা এখানে লেডে উল্লেখ করেছি, যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় মতে সমাস কিন্তু 3 প্রকার। কি কি? সংযোগমূলক, ব্যাখ্যামূলক আর বর্ণনামূলক। নেক্সট, বাবুদিগের জয় হোক, এটি কি বাক্য? নির্দেশক বাক্য, আবেগমূলক বাক্য বা আবেগসূচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য, নাকি ভবিষ্যৎ অনুজ্ঞা? দেখুন এখানে অনেকে ভবিষ্যৎ অনুজ্ঞার সঙ্গে মিলিয়ে ফেলেন, ইচ্ছা বা এখানে প্রার্থনা বোঝাচ্ছে, কিন্তু এটা পার্টিকুলার বাবুদিগের জয় হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুন, এগুলো হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। অনুজ্ঞা তখনই হবে যখন সেটাকে আদেশ বোঝাবে, কাউকে নির্দেশ দেওয়া হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে, তখন সেটা অনুজ্ঞার দিকে যাবে। নেক্সট, 9 নম্বরে যেটা রয়েছে, উৎপত্তি ও প্রকৃতির দিক থেকে ধাতুকে ভাগ করা যায় কয় ভাগে? 4 ভাগে। কি কি?
সিদ্ধ ধাতু, সাধিত ধাতু, সংযোগমূলক ধাতু আর যৌগিক ধাতু আমরা এখানে উল্লেখ করেছি। এগুলো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু অনেকটা হেল্প করবে। 10 নম্বরে অরুণ শব্দটির পদান্তর কী হবে? অরুণিমা। এরকম অনেক কিন্তু আপনাদেরকে পদ পরিবর্তন জানতে হবে বা পদান্তরকরণ জানতে হবে। ঋষির উক্তি এক কথায় প্রকাশ করতে বলা আছে। ঋষির উক্তিকে বলা হয় আর্য। এগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে, বারবার রিডিং দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু হবে, নচেত দ্বিতীয় কোনো উপায় নেই। বাক্যের ক্রিয়া বিভাগের নিয়ন্তাকে কি খণ্ড বলা হয়? ক্রিয়াখণ্ড বলা হয়, স্বাভাবিক উত্তর। বাজ প্রত্যয়টি যে অর্থে প্রযুক্ত হয়? দক্ষ অর্থে। যেমন চালবাজ, ধরিবাজ, কি সে খুব দক্ষ, সে ব্যাপারে খুব এক্সপার্ট, সেইটাকে বলা হচ্ছে। অর্থাৎ ধূর্ততা যেটাকে বলা হয় না, সেইটা কিন্তু এখানে সেটা রয়েছে, মানে বোঝার সুবিধার্থে বললাম। এখানে বাজ প্রত্যয়টি যে অর্থে প্রযুক্ত হয়? দক্ষ অর্থে। মুখবিবরের শূন্যতা অনুযায়ী এ ধ্বনিটি কি ধ্বনি? অর্ধ সংবৃত স্বরধ্বনি। আমরা যখন ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব তখন কিন্তু এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অর্ধ সংবৃত স্বরধ্বনি কোনগুলি, অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনগুলি, বিবৃত স্বরধ্বনি কোনগুলি, হ্যাঁ এইগুলো একটু জানতে হবে। জাস্ট মুখস্থ রাখতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে। ছোট দিদি থেকে ছোট দি ধ্বনি পরিবর্তন কি? সমাক্ষর লোপ, আংশিক সমীভবন, দুটোই হবে। এই যে ছোট দিদি, দুটো দি দি আছে, তার মধ্যে একটা দি দেখুন চলে গিয়েছে, উড়ে গিয়েছে, লুপ্ত হয়ে গেছে, তাহলে কি সমাক্ষর পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মধ্যে বা ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটি লুপ্ত হয়ে গেলে তাকে বলা হচ্ছে সমাক্ষর লোপ বা আংশিক সমীভবন। ফোন কি শব্দ? খণ্ডিত শব্দ, যার অপর নাম ক্লিপিংস। ইংরেজিতে সেটাকেই ক্লিপিংস বলা হয়, সেটাকেই বাংলায় বলা হচ্ছে খণ্ডিত শব্দ। যেমন অ্যাপস, সেটাকে কি বলা হবে? স্পা। এগুলো কি? ফেসবুক। এগুলো কি? নব্য শব্দ। পবিত্র সরকার যৌগিক স্বর কটার সংখ্যা বলেছেন? অর্থাৎ পবিত্র সরকারের মতে যৌগিক স্বরের সংখ্যা হলো বাংলা ব্যাকরণে 17টি, আর সুনীতি কুমার বলছেন 25টি। আমরা জানি যে যৌগিক শব্দ কোনগুলো? ওই এবং ঔ। এই যৌগিক শব্দের আরও নাম আছে। যৌগিক স্বর অর্থাৎ দ্বিস্বর, যুক্তস্বর, সন্ধিস্বর, সন্ধ্যাক্ষর, এতগুলো নাম রয়েছে যৌগিক স্বরের। পরবর্তী প্রশ্ন, উপধা অর্থাৎ এটা প্রত্যয় থেকে এসেছে। ধাতু বা শব্দের অন্তবর্ণের পূর্ব বর্ণকে বলা হচ্ছে উপধা। বেশ, পরবর্তী 19 নম্বর প্রশ্ন, এ মেয়ে তো মেয়ে নয় দেবতা নিশ্চয়। এখানে তো কি অব্যয়? আলংকারিক অব্যয় বা বাক্যালঙ্কারও বলা হয়। নেক্সট, লেবু থেকে নেবু ধ্বনি পরিবর্তন কি হয়েছে? দেখুন পরবর্তীটা একই রয়েছে, অর্থাৎ বয়হস্যও রয়েছে, পরিবর্তিত হয়েও বয়হস্য রয়েছে, কিন্তু পূর্ববর্তী যেটা লয়েকার ছিল সেটা হয়ে গেছে দন্তে নয়িকার, অর্থাৎ এটা বর্ণ বিকার ঘটেছে। আমরা বিকার শব্দের অর্থ জানি বিকৃতি। যখন পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মধ্যে একটি পরিবর্তিত হয়ে বিকৃত বা পৃথক রূপ লাভ করে তাকে বলা হয় বর্ণ বিকার। এটা লিখিত রূপ, তাই বর্ণ, উচ্চারণ হলে সেটা ধ্বনি। র ধ্বনিটি হলো রণিত ধ্বনি। এর আরেক নাম রয়েছে কম্পিত ধ্বনি, অর্থাৎ কম্পিত ধ্বনি বা রণিত ধ্বনি বা ব্যঞ্জন হলো র ধ্বনিটি। ব্যবহার শব্দটিতে কটি উপসর্গ রয়েছে? 3টি। শিরোচ্ছেদ সন্ধি বিচ্ছেদ কী হবে? এখানে কিন্তু বিসর্গ সন্ধি রয়েছে। শিরঃ তালবস্যহস্যি র বিসর্গ যোগ ছেদ। কানাই শব্দটি একটি তদ্ভব শব্দ। কিভাবে আসছে? এর মূল শব্দ হচ্ছে কৃষ্ণ থেকে কেষ্ট থেকে কানাই। কৃষ্ণ থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বা বিকৃত হয়ে হয়েছে কেষ্ট, অর্থাৎ উচ্চারণটা একই রকম খানিকটা রয়েছে, কিন্তু কানাই হয়ে গেছে একেবারেই সম্পূর্ণ পরিবর্তিত, যে কারণে এটা হয়েছে তদ্ভব। তদ্ভব কেন বলা হলো? যদি সংজ্ঞাগত দিক থেকে আমরা বলি তাহলে বলতে হবে তৎসম মানে কি? তৎ অর্থে সেই বা সংস্কৃত, সম অর্থে সমান, অর্থাৎ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে উত্তরাধিকার সূত্রে যেগুলি বাংলা শব্দভাণ্ডারে স্থান পেয়েছে, বাংলা ভাষায় এসেছে, তাকে বলা হচ্ছে তৎসম শব্দ। আর অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ কখন বলা হচ্ছে? যখন মধ্যবর্তী মানে সংস্কৃত থেকে আসার সময় মধ্যবর্তী প্রাকৃত স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে আংশিক পরিবর্তিত হয়ে এসেছে, তাকে বলা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এই যে কৃষ্ণ থেকে কেষ্ট কিছুটা পরিবর্তিত হয়েছে, আর কানাই একেবারেই পরিবর্তিত হয়ে গেছে। কোথায় কৃষ্ণ আর কোথায় কানাই, উচ্চারণ দেখুন টোটালি ভিন্ন। বেশ,
পরবর্তী পেজে আসি। 25 নম্বর প্রশ্ন, যেটার নাম হচ্ছে ব্যাকরণে প্রত্যয় কথাটির অর্থ কী? প্রত্যয় কথার অর্থ হলো বিশ্বাস। আপনি বাক্যে প্রয়োগ করুন, তাহলেই বুঝতে পারবেন। কোন বানানটি সঠিক অর্থাৎ শুদ্ধ বানান থেকে এসেছে? সমীচীন এখানে সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি, দন্তের স ময় দীর্ঘই চয় দীর্ঘই দন্তের ন। নেক্সট, পূর্বপদ প্রাধান্য পায় কোন সমাসে? অব্যয়ীভাব সমাসে, যার অপর নাম ব্যাখ্যামূলক সমাস। এগুলো মনে রাখতে হবে। পূর্বপদের প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। সেই সঙ্গে অব্যয়ীভাব সমাস সম্পর্কে আরেকটা বিষয় জানতে হবে যে পূর্বপদটা হয় অব্যয়, কিন্তু দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। শেষে সমাহার নিত্য সমাসে পূর্বপদ পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য না পেয়ে অন্য পদের বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য। এর ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়। এর ব্যাসবাক্যটা সর্বদা নিত্য বা একই অবস্থায় থাকে। দ্বন্দ্ব উভয় পদের অর্থ প্রাধান্য পায়, এই জন্য এটা দ্বন্দ্ব। বিস্পা অর্থে যে উপসর্গটি সঠিক? প্রতিক্ষণ। আমরা জানি বিস্পা শব্দের অর্থ কি? বারবার, অর্থাৎ একই শব্দের দ্বিরুক্তি হবে, দুবার উচ্চারিত হবে। এখানে প্রতিক্ষণ বলতে ক্ষণে ক্ষণে প্রতিক্ষণ, ব্যাসবাক্য সেটাই। আমি ঢালিব করুণা ধারা যে কালের উদাহরণ, কোনটা হবে? আমি ঢালিব করুণা ধারা, এখানে ঢালিব মানে কি? ভবিষ্যতে কাজটা করব, বেশ। এবং সেই সঙ্গে এর সঙ্গে আর কোনো ব্যাপার নেই, সাধারণ ভবিষ্যৎ, একদম নর্মালি বলেছে যে আমি ঢালিব করুণা ধারা। এটা কোন কবিতার অংশ বলুন তো? কোন কবিতার চরণ বা কোন কবিতার পংক্তি, কোন কবিতার লাইন? আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট কিন্তু আমি নেব, আশায় রইলাম। অন্তর্হিত যাকে বলা হয়, ব্যঞ্জন ধ্বনির লোপ পাওয়াকে বলা হয় অন্তর্হিত। অন্তর্হিত হয়ে যাওয়া মানে লোপ পেয়ে যাওয়া। নেক্সট, ভাববাচ্যে কর্তৃপদে কি বিভক্তি যুক্ত হয়? র, এর, কে। একভাবে মনে রাখবেন, ভাববাচ্যে কর্তৃপদে কি বিভক্তি যুক্ত হয়? র, এর, কে। এই ভাববাচ্য এবং কর্তৃবাচ্য পদে, এই যে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে ট্রান্সলেট করা যায়, কিন্তু ভাববাচ্য থেকে কর্মবাচ্যে বা কর্মবাচ্য থেকে ভাববাচ্যে বাচ্য পরিবর্তন করা যায় না। বর্তুল স্বরধ্বনি হল হস্য অ ও, অর্থাৎ বর্তুল স্বরধ্বনি কোনগুলোকে বলা হয় বলুন তো? এগুলো একটু মনে রাখতে হবে, তাহলেই কিন্তু চলবে। বর্তুল স্বরধ্বনি কোনগুলোকে বলা হয় একটু মনে করার চেষ্টা করুন। সেগুলিকে বলা হয় যেগুলো হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি বা কুঞ্চিত স্বরধ্বনি। এবার তাহলে একটু জানতে হবে যে পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলে, কুঞ্চিত স্বরধ্বনি কাকে বলে। এগুলো একটু সংজ্ঞাগুলো আপনাদেরকে বই থেকে দেখে নিতে হবে। আর যদি বলেন আমাকে বলে দিতে, তাহলে বলতে পারি যে কুঞ্চিত স্বরধ্বনি হচ্ছে সেগুলোই যে স্বরধ্বনি উচ্চারণকালে ওষ্ঠ এবং অধর সংকুচিত হয়, তাকে কুঞ্চিত স্বরধ্বনি বলা হয়। আবার একে পশ্চাৎ স্বরধ্বনি এই কারণেই বলা হচ্ছে যে স্বরধ্বনি উচ্চারণকালে বা এই স্বরধ্বনিগুলি অ, হস্য, ও উচ্চারণকালে জিহ্বা মুখগহ্বরের পশ্চাৎ দিকে প্রসারিত হয়, সেজন্যই একে বলা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, একেই বলা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি, একেই বলা হচ্ছে বর্তুল স্বরধ্বনি। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? বেশ। নেক্সট, এলো মানুষ ধরার দল, এটা কোথা থেকে এসেছে? রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা থেকে, তাই তো? এলো মানুষ ধরার দল, এটা কি সমাপিকা অকর্মিকা? কীভাবে হচ্ছে আপনারা নিজেরা কিন্তু জানাবেন, এটা আমি বলবো না। কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, দেখুন একটা শব্দের দ্বিরুক্তি রয়েছে, দুবার উচ্চারিত হয়েছে, পাশাপাশি উচ্চারিত হয়েছে একই সঙ্গে। কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কারক কি? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে অধিকরণ কারক, কেননা এটা স্থান বোঝাচ্ছে। কিন্তু এটা অধিকরণে বিস্পা এই কারণেই, কারণ আমরা জানি বা একটু আগেই জানলাম যে বিস্পা শব্দের অর্থ বারবার, এবং কুঞ্জে শব্দটি একের বেশিবার ব্যবহৃত হয়েছে, দুবার পরপর উচ্চারিত হয়েছে। দুবার উচ্চারিত হলে তাকে বিস্পা বলা হয়। নিঃসঙ্গ কথার অর্থ কি? বান রাখার আধার। আমরা নিঃসঙ্গ মানে সঙ্গীহীন বুঝি, কিন্তু সঠিক অর্থ হচ্ছে বান রাখার আধারকে বলা হয় নিঃসঙ্গ। নেক্সট, মহান লিঙ্গ পরিবর্তন করলে কী হবে? মহতি। এই লিঙ্গ পরিবর্তনটা একটু প্র্যাকটিস করতে হবে বারে বারে। শিরোপরি সন্ধি বিচ্ছেদ, শির যোগ উপরি, এটা কিন্তু বিসর্গ সন্ধি নয়, শির যোগ উপরি, এটা যদি করে দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অপশান সি এখানে সঠিক উত্তর। আমরা কিন্তু বারংবার এইগুলো দেখেছি, যাচাই করেছি, তারপরে বলছি।
শির যোগ উপরি, 10 মিলে করি কাজ। এখানে 10 মানে কি একটা সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যাবাচক বিশেষ্য। আর যদি পূরণবাচক যে অপশানটা রয়েছে পূরণবাচক বিশেষ্য, সেটা কিন্তু হবে না, সেটা হবে দশম। যদি বলা হতো যে সে দশম শ্রেণীতে পড়ছে বা পাঠরত রয়েছে, তখন সেটা হয়ে যেত পূরণবাচক। আর এটা কি সংখ্যাবাচক, 10 মিলে করি কাজ, অর্থাৎ 10 জনকে বোঝাচ্ছে, একসঙ্গে 10টা সংখ্যা মানে একসঙ্গে 10 জনকে বোঝাচ্ছে। আর পূরণবাচক মানে সেই শুধু 10টাকে বোঝাচ্ছে, দশমটাতে বোঝাচ্ছে, দশম 10 নম্বরটাতে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনারা নিজেরাও এর আগে পড়াশোনা করেছেন, এখনও করছেন, আপনারা নিজেরাও বুঝতে পারছেন। নিস দুস এই দুটি যার উপসর্গ কার? পাণিনির। দেখুন এবার একটা প্রশ্ন রয়েছে খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, এগুলোতে কিন্তু ভুল হয়ে যায়। চুমু খাওয়ার সময় যে ধ্বনির সৃষ্টি হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর কাকু ধ্বনি। জানি না কিভাবে হচ্ছে। সেই সঙ্গে আরেকটা জানতে হবে, যেটা আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি, যে নাঙল করার সময় গরুকে তাড়া দেওয়ার জন্য উচ্চারিত ধ্বনি, যাদের এলাকায় নাঙল হয়, মাঠে নাঙল হয়, সেই সময় লক্ষ্য করবেন গরুকে তাড়া দেওয়ার জন্য, নাঙল টানার জন্য যে উচ্চারণ করেন চাষিরা, সেই উচ্চারণটাকে বা সেই সৃষ্ট ধ্বনিটিকে কি বলা হচ্ছে না? ক্লিক ধ্বনি। চুমু খাওয়ার সময় যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হচ্ছে কাকু ধ্বনি, আর নাঙল টানার সময় গরুকে তাড়ানোর জন্য যে ধ্বনি উচ্চারণ করা হয় তাকে বলা হচ্ছে ক্লিক ধ্বনি। এই দুটো জানলেই চলবে। নেক্সট, দম্পতি সন্ধি বিচ্ছেদ জায়া যোগ পতি, এটা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী, আমরা দেখুন ব্যাকেটে উল্লেখ করেছি, ওই জন্য দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ছে। যদি সমাস করেন তাহলে কিন্তু হবে জায়া ও পতি, দ্বন্দ্ব সমাস। আর যদি সন্ধি চায় তাহলে কিন্তু এটা হবে জায়া যোগ পতি, অন্য কিছু কিন্তু নয়। স্বামী স্ত্রী ওইসব দিয়ে দিলে কিন্তু ভুল হবে। ব্লাস্ট শব্দটিতে যদি দল রয়েছে, কটি দল রয়েছে? একটি। ব্লাস্ট মানে এটাকে আর ভাঙা যায় না, ব্লাস্টকে ভাঙতে গেলে সেটার অর্থ দাঁড়াবে না, সেটা বরং স্ল্যাং হয়ে যাবে। এক কাপ চা থেকে হচ্ছে এক চাপ কা, ধ্বনি পরিবর্তন কি? স্পুনারিজম। কালচারের কথাটা একবার ভেবে দেখুন, ক্রিয়ার কাল কোন কালে ঘটেছে? ভবিষ্যৎ অনুজ্ঞা, কাউকে কিছু নির্দেশ দেওয়া বোঝালে অনুজ্ঞা হয়, এখানে কিন্তু নির্দেশই বোঝাচ্ছে। এই যে বলছে কালচারের কথাটা একবার ভেবে দেখুন, এটা কোথা থেকে এসেছে বলুন তো? সেই বাঘ আঁকা রুমাল, রাসবিহারী বলুন আবের, আমরা টেক্সট থেকে এসেছে, কিন্তু অনেকটা বলে দিলাম। কিন্তু চল যোগ আ, চলা কি ক্রিয়া? সাধিত ক্রিয়া। নেক্সট, তদ্ধিত প্রত্যয় মানে বলতে কি বোঝায়? মতুপ বা বতুপ। পুরস্কার শব্দটিতে যে ধরনের উপসর্গ রয়েছে কি? উপসর্গ স্থানীয়। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিগো কাঁদিয়া, অধিকরণ কারক, কারণ নয়নে বলতে এটা কিন্তু প্লেস বোঝাচ্ছে। এই যে বসন বাঁধিয়া, কোথায় বাঁধছেন? এই যে কোথায় ব্যাপারটা আসছে। ওলন্দাজ যে ধরনের শব্দ, পর্তুগিজ শব্দ, আমরা ওলন্দাজ কি কি শব্দ হয়, কি কি শব্দ ওলন্দাজ হয় সেটা জেনেছি, কিন্তু ওলন্দাজ শব্দটা কিন্তু একটা পর্তুগিজ শব্দ। পঙ্কজ সমাস কী হবে? পঙ্কে জন্মে যা, যে বললে কিন্তু ভুল হয়ে যাবে, কেন সেটা ব্যক্তিবাচক বুঝিয়ে যাচ্ছে, এখানে বস্তুবাচক, প্রাণীবাচক বটে কিন্তু বস্তুবাচক, যার জন্য এটা বলা হচ্ছে পঙ্কে জন্মে যা, উপপদ তৎপুরুষ। কেননা আমরা তৎপুরুষ সমাসে জানি পূর্বপদের বিভক্তি লোপ, পরপদের অর্থ প্রাধান্য। দেখুন এখানে পূর্বপদ যেটা রয়েছে পঙ্কে জন্মে যা, আমরা একটু পেনে লেখার চেষ্টা করেছি, সেই লেখাটা লক্ষ্য করুন একটু। পঙ্কে জন্মে যা, অর্থাৎ পঙ্কে উয়ায় কয় একার এ বিভক্তি, পূর্বপদের এ বিভক্তি লুপ্ত হয়েছে তৎপুরুষ সমাসের নিয়ম মেনে, এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। অর্থাৎ পঙ্ক মানে পাঁকটা এখানে প্রাধান্য পায়নি, পঙ্কে জন্মে যা, যেটা জন্মেছে সেটা প্রাধান্য পেয়েছে। অর্থাৎ পূর্বপদের বিভক্তি লোপ, পরপদের অর্থ প্রাধান্য তৎপুরুষ সমাসের যেটা প্রধান বৈশিষ্ট্য, সে কারণে এটা হয়েছে তৎপুরুষ সমাস। এবং সেই সময় উপপদ কী কারণে হলো? শেষে যে, যা, যাহা, যিনি এইগুলো যদি উল্লেখ থাকে না, তাহলে কিন্তু সেটা উপপদ তৎপুরুষে যায়। এবং আরেকটা বিষয় জানতে হবে যে উপপদ কাকে বলে, সেটা জানতে হবে। উপপদ তাকেই বলে, কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে কিন্তু বলা হচ্ছে উপপদ, এগুলো খেয়াল রাখতে হবে। বেশ, 50টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম ব্যাকরণের উপর, যেখানে কিন্তু টোটাল
ব্যাকরণের সিলেবাসটাকেই প্রায় কভার করা হয়েছে। বিভিন্ন টপিক থেকে প্রশ্ন এসেছে, কোনোটাতে কোনো একটা টপিক থেকে একটা এসেছে, কোনোটাতে দুটো এসেছে, কোনোটা থেকে সমাজ থেকে 3-4টের উপর প্রশ্ন এসেছে, সন্ধি থেকে এখানে 5-6টার মতন এসেছে, আবার একইভাবে প্রত্যয় থেকেও এসেছে, একপদীকরণ থেকে এসেছে, শুদ্ধ বানান থেকে রয়েছে, সমস্ত দিক থেকে কিন্তু এখানে প্রশ্নগুলো রয়েছে। আপনারা এইগুলো একটু প্র্যাকটিস করুন, এগুলো নিয়ে একটু ভাবুন, এগুলো একটু বোঝার চেষ্টা করুন। এর মধ্যে অনেক রয়েছে যেগুলো আপনার কিছু ডাউট ফিল করাচ্ছে। এই আলোচনার মধ্যেও কিন্তু আপনাদের কিছু ডাউট দেখা দিয়েছে, আমি বুঝতে পারছি। আপনারা সেগুলো ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করুন। যদি মনে হয় যে না, এই প্রশ্নের উত্তরটা এটা হবে, যেমন ধরুন বললাম যে পঙ্কজ সমাস হলো এটি একটি উপপদ তৎপুরুষ, যদি আপনাদের মনে হয় যে না এটা উপসর্গ তৎপুরুষ বা অন্য কিছু, তাহলে সেটা আপনারা বলতে পারেন এবং সেই সঙ্গে কেন বলছেন সেটাও একটু শর্টে বিশ্লেষণ করে দেবেন, তাতে করে আমাদের দর্শক বন্ধুরাও কিন্তু অনেকটা উপকৃত হতে পারবে। আজকের এপিসোড কেমন লাগলো বা এরকম এপিসোড কি আপনারা আরও চাইছেন কি না সেটা একটু কমেন্ট করে জানাতে পারলে আমরাও কিন্তু অনেকটা উৎসাহ বোধ করি, তবে বুঝতে পারি যে আপনারা এইগুলো চাইছেন, সেই মোতাবেক আমরা পরবর্তী এপিসোড আনতে পারি। সেই সঙ্গে ভিডিওকে লাইক করার পাশাপাশি প্রয়োজনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব হয়তো আপনারা অনেকেই করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাতে করে কিন্তু আমরা আমাদের কাজেতে অনেকটা উৎসাহ পেতে পারি পরবর্তী নেক্সট এপিসোড আনার ক্ষেত্রে। আমি বুঝতে পারছি না যে এখানে এসএসসির প্রিপারেশনের উপর আপনারা কতটা ইন্টারেস্টেড, সেটা কিন্তু আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রাইবের ওপর কিন্তু সমস্ত বিষয়টা ডিপেন্ড করছে। তাই অবশ্যই আপনারা এগুলো যদি কতটা মেনটেন করতে পারবেন ততটাই কিন্তু অনেকটা ভালো হয়। আজকের আলোচনা আপাতত এখানেই শেষ করছি। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।